রাজ্যে নতুন করে পালা বদলের পর প্রাক্তন যে তৃণমূল সরকার, তাদের ক্ষেত্রে কার্যত যেন একটা ত্রাহি ত্রাহি রব শুরু হয়ে গিয়েছে। একদিকে তাদের দুর্নীতি পরপর পরপর ধরা পড়ছে, তাদের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে তার প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বহু মানুষ ধরা পড়ছে, তাদেরকে জেলে চালান করা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আরো বেশ কিছু নেতা নেত্রী তারা রেডারের মধ্যে রয়েছেন। অন্যদিকে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের দল সামলাতে ব্যস্ত রয়েছেন। তার দলে কার্যত মানে দল দুভাগে নয়, মানে বেশিরভাগটাই ভাগ হয়ে গিয়েছে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। একদিকে পরিষদীয় দল রাজ্যে সেটা ভেঙে গেছে, অন্যদিকে সংসদীয় দল গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত ছিলেন, সেই অবস্থাতে সংসদীয় দল সেটা ভেঙেছে। প্রায় 20 জন সাংসদ তারা বিজেপিকে সমর্থন করে তারা একটা আলাদা ব্লক তৈরি করেছে। এই সমস্ত কিছু চলছে। এটা নিয়ে সারাদিন ধরে সংবাদ মাধ্যমগুলোর কচকচানি চলছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তার বিশাল একটা প্রভাব পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন সময় এই জিনিসগুলো নিয়ে প্রচার চলছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে সেখানে কথা বলছেন। কোনো নেতৃত্ব তারা অ্যারেস্ট হলে পরেই সঙ্গে সঙ্গে সেখানে ডিম টমেটো থেকে শুরু করে সবকিছু ছোড়া হচ্ছে। এই একটা ভয়ঙ্কর সিচুয়েশন চারিদিকে চলছে। কিন্তু তার মাঝে যে বিষয়টা মানুষকে এই মুহূর্তে একটা বড় জায়গা, বড় ধরনের নাড়া দিচ্ছে, সেটা হলো গিয়ে হকার উচ্ছেদ। একাধিক রেল স্টেশনে কলকাতা বা তার আশপাশের এলাকায় একাধিক রেল স্টেশনে সেখানে হকার উচ্ছেদ ইতিমধ্যেই হয়েছে। রেল স্টেশনে যে অ্যাপ্রোচ রোড সেগুলোতেও যে হকাররা বসছে, সেই হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে। এই হকার উচ্ছেদ যেখানে যেখানে হচ্ছে সেখানে আবার বাম নেতৃত্ব তারা পৌঁছে যাচ্ছেন এবং তারা সেই হকার উচ্ছেদকে বুক চিতিয়ে রক্ষা করবার জন্য চেষ্টা চালাচ্ছেন। কিছু জায়গায় সফল হচ্ছেন, আবার কিছু জায়গায় সফল হচ্ছেন না। দুদিন আগে যাদবপুরে যে ঘটনাটা ঘটলো সেখানেও আমরা দেখতে পেলাম যে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তৈরি হলো, একটা ধুন্ধুমার পরিস্থিতি হলো। সেখানে সৃজন ভট্টাচার্য অ্যারেস্ট হলেন, একাধিক নেতৃত্ব তারা মার খেয়েছেন। তো সব মিলিয়ে একটা চারিদিকে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে। কিন্তু এই হকার উচ্ছেদ কি নতুন কিছু বিষয়? এই হকার উচ্ছেদ এই রাজ্যে হঠাৎ করেই কি আমরা দেখতে পাচ্ছি? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয় নিয়েই আজকের এই এপিসোডটা রয়েছে। তার আগে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে, অর্থাৎ তৃণমূলের যে ভবন সেটাকে নিয়ে যে বিতর্ক বা সেই ভবন হাতছাড়া হওয়ার মুখে, সে বিষয় নিয়ে ভিডিও করেছি। আমরা ভিডিও করেছি শওকত মোল্লাকে নিয়ে। এবার এই হকার উচ্ছেদের ইতিহাস এ রাজ্যে, এটা নিয়েই আমরা আজকের এপিসোডটা বানাচ্ছি। নমস্কার, আমি অনিরুদ্ধ। এই হকার উচ্ছেদ আমাদের রাজ্যে নতুন কিছু নয়। আমি যদি স্বাধীনতার পরবর্তী সময়কালের সময়টা ধরি, তাহলে দেখা যাবে যে সেই সময় অর্থাৎ 1947-এর পরবর্তী সময় থেকে নিয়ে 50-এর দশকের শেষ পর্যন্ত বহু মানুষ ওপার বাংলা থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারা কেউ কেউ সেখান থেকে বিতাড়িত হয়ে এসেছেন, কেউ আবার রুটি রুজির টানে এই রাজ্যে এসে বসতি স্থাপন করেছেন। তাদের অনেকেরই মানে ঠিকানা হয়েছে উদ্বাস্তু কলোনিগুলোতে। আবার কেউ কেউ হাতে কিছু টাকা করে নিয়ে ওদেশ থেকে এদেশে যখন এসেছেন, তখন তারা এখানে এসে কিছুটা সুস্থ স্বাভাবিক পর্যায়ে জীবন জীবিকা পালন করেছেন। 50-এর দশক পার হওয়ার পরে, অর্থাৎ 60-এর দশকের শুরু বা মাঝামাঝি সময়ের থেকে এই সংখ্যাটা, অর্থাৎ ওপার বাংলা থেকে ঝেঁটিয়ে মানুষ এই পারে আসার সংখ্যাটা অনেকটাই কমেছে। কারণ এখানে একটা স্থায়ী সরকার হয়েছে, ওদেশেও আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে গেছে। 71-এ স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশে, এবং সেখানে একটা স্থায়ী সরকার তারপরে থেকে সেখানে তৈরি হয়। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিও স্বাভাবিক পর্যায়ে ফেরে। পশ্চিমবঙ্গেও এই মানুষগুলো ধীরে ধীরে সেটেল করতে শুরু করে। কিন্তু সব থেকে বড় বিষয় হলো গিয়ে যে এই যে মানুষগুলো যারা ওখান থেকে চলে এসেছেন, তাদের একটা বড় অংশ আমাদের এ রাজ্যে আসলেও এখানকার যে অর্থনৈতিক পরিস্থিতি, সেটা সেই সময় যেটা বিশাল ভালো কিছু ছিল, মানে একদম মানে
ক্যাপিটালিস্ট ইকোনমি তৈরি হয়ে গেছে, মানুষের হাতে কারি কারি টাকা রয়েছে এমনটা নয়। ফলে যে মানুষগুলো এখানে বিশাল সংখ্যায় এসে হাজির হয়েছিল, সেই মানুষগুলোর রুটি রুজিতে টান পড়তে শুরু হলো। তাদের পেটের টানে তারা কি করলো, তারা বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, রেল স্টেশনের আশপাশে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট ঝুপড়ি ঘর বা তারা এই ছোট ছোট দোকান তৈরি করে সেখানে ব্যবসা শুরু করলো। এই ব্যবসার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ তারা কম দামে সেখান থেকে জিনিস পেতে শুরু করে। কম দামে জিনিস পেতে পেতে কি হয় না, মানুষের মধ্যে সেইখানে যাওয়ার একটা আলাদা প্রবণতা বাড়ে। অন্যান্য বড় দোকান, বড় ডিপার্টমেন্টাল স্টোর, যদিও 70-এর দশকে সেভাবে কনসেপ্ট তৈরি হয়নি আমাদের দেশে ডিপার্টমেন্টাল স্টোরেরও, তবুও বড় বড় জায়গাগুলোতে যাওয়ার ক্ষেত্রে মানুষ কি হচ্ছিল, সাধারণ আর পাঁচটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে এই দোকানগুলো অনেক বেশি তাদের কাছে শ্রেয় ছিল, কারণ এখানে পকেটের উপরে খুব একটা চাপ পড়ে না, খুব কম পয়সায় অনেক কিছু পাওয়া যায়। ফলে এই ধরনের দোকানগুলো আরো বেড়ে উঠলো, যেখানে কিনা বেকার ছেলে মেয়েরা তারা হয়তো চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। নকশাল পিরিয়ড, সেই সময় একটা অরাজক পরিস্থিতি, আমরা জানি যে ইমার্জেন্সি পিরিয়ড 70-এর দশকে এসেছে, এবং সেই পরিস্থিতিতে চাকরি বাকরি নেই, একটা হাহাকার চারিদিকে। সেইখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত বেকার ছেলে মেয়েরা তারা এই ছোট 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 দোকান করে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে। ওই সময় তেমন ভাবে কাউকে হয়তো মানে কোনো রেজিস্ট্রেশন করতে হয়নি দোকানের, তাই দিনের পর দিন, বছরের পর বছর ধরে তারা সেখানে ব্যবসা করে গেছে। কিন্তু বিষয়টা সেখানেই শেষ নয়। 70-এর দশকে, গত শতাব্দীর 70-এর দশকে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল হয় কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা। সেই সময়ও এই একই রকম ভাবে বুলডোজার চালিয়ে শহরের বিভিন্ন রাস্তাঘাট, তা সে গড়িয়াহাটের মোড় হোক, তা সে শ্যামবাজার হোক বা হাতিবাগান হোক, সেখানে এই হকারদেরকে উচ্ছেদ করা হয়। তৎকালীন সরকার, এখানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে সরকার ছিল, তারা সেই উচ্ছেদ অভিযান চালায়। তখন সেই উচ্ছেদকে কার্যত বুক চিতিয়ে দাঁড়িয়ে সেই উচ্ছেদকে আটকায় বামেরা, বিশেষ করে বলতে গেলে সিপিআইএম। তারা সেই উচ্ছেদের বিরোধিতা করে এবং জোর করে বিভিন্ন জায়গায় উচ্ছেদ আটকে দেয়। অন্যদিকে সরকারের দাবি ছিল যে এই যে দোকানপাটগুলো তৈরি হয়েছে সেগুলো সবকটাই অবৈধ, এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে, সেগুলোকে সেখান থেকে সাফ করে দিলে পরে রাস্তাঘাট, যে অপরিসর রাস্তা, সেখানে রাস্তাঘাট চওড়া হবে, মানুষজনের যাতায়াতের সুবিধা হবে, সব মিলিয়ে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে। কিছু মানুষ সপক্ষে ভোট দিয়েছিলেন, আবার কিছু মানুষ বামেদের যে দাবি ছিল যে এই হকারদেরকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, সেই দাবিতে মানে কার্যত গলা মিলিয়েছিলেন। ফলে হকার উচ্ছেদ মাঝপথে আটকে যায়। 77 সালে বাম সরকার আসে। বাম সরকার আসার পরে প্রথম দিকে তারা অন্যান্য উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে বেশ কিছু বিষয় নিয়ে তারা মনোনিবেশ করে, কিন্তু সেই বাম সরকারের প্রথম পার্টে তারা বেশ কিছু ভালো কাজ করলেও তার পরবর্তী সময়ের থেকে নিয়ে বাম সরকারের মধ্যেও একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিতে শুরু করে, যে তারা যে সমস্ত কাজকর্মগুলো করছে, বিভিন্ন জায়গায় আমরা শুনি বা বিভিন্ন জায়গায় বলা হয় যে তাদের এই মিটিং, মিছিল, স্ট্রাইক, এইসবের জন্য একাধিক শিল্প সেই সময় মার খেয়েছে। তার পাশাপাশি চাকরির অভাবও সেই সময় ভয়ঙ্কর রকমের তৈরি হয়। সেই চাকরির অভাবের ফলে যেটা হয় যে আরো বেশি পরিমাণে এই যে হকার যারা, তারা বিভিন্ন জায়গায় বসতে শুরু করে। একদিকে যেমনটা দেখা যাচ্ছে যে এই যে হকাররা যারা কিনা এই রাস্তায় ব্যবসা করছে, তাদেরকে নিয়ে একটা সুবিধা রয়েছে, কারণ একটা কাঁচা টাকার একটা ভয়ঙ্কর ফ্লো মার্কেটে দেখা যায়। হাজার হাজার হকার তারা ব্যবসা করছে, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার একটা ফ্লো, কাঁচা টাকার একটা ফ্লো হচ্ছে। একটা অংশের সেই টাকা সেটা ট্যাক্স আকারে রাজ্যের কোষাগারে জমা হচ্ছে। অন্যদিকে যেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন তৈরি করে এই হকারদের বেনিফিটের জন্য সংগঠন তৈরি করার পরে সেখানকার নেতা নেত্রীরা তাদেরও পকেট ভরছে। তো সব মিলিয়ে একটা বড় রকমের ইকোনমি এই হকারদের মাধ্যমে চলছে। ফলে কেউ আর খুব একটা ডিস্টার্ব কিছু করেনি। কিন্তু
ক্রমেই এই হকারদের সংখ্যা বাড়তে শুরু করে 90-এর দশকের গোড়ার থেকে। ফলে কি হয় না, রাজ্য সরকারের উপরে চাপ বাড়ে, রাস্তাঘাট অপরিসর হয়ে ওঠে। কেউ বিশেষ করে এই শ্যামবাজার, হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাট, এই সমস্ত অঞ্চলগুলোতে কি হয়, রাস্তাঘাট খুব সরু হয়ে যায়। একাধিক দুর্ঘটনার খবর সেই সময় আমরা পেয়েছি, যে এই ফুটপাত ব্যবহার করা যাচ্ছে না বলে ট্রেনের স্টেশনগুলোর যে অ্যাপ্রোচ রোড, সেগুলো ধীরে ধীরে ন্যারো হতে হতে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে সেখান থেকে কার্যত চলাচল দুষ্কর হয়ে দাঁড়াইছিল মানুষের পক্ষে। প্ল্যাটফর্ম গুলোতে এত সংখ্যায় সেই দোকান ভরে গেছিল যে সেখানেও মানুষজন দাঁড়াতে অসুবিধা হতো, অনেক সময় দুর্ঘটনা ঘটতো। ফলে কি হলো না, 1996 সালে তৎকালীন যে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, তিনি অর্ডার দিলেন যে এই সমস্ত ফুটপাত সহ যে স্টেশনের যে অ্যাপ্রোচ রোডগুলো, সেখান থেকে হকারদেরকে উচ্ছেদ করে সেখান থেকে রাতারাতি সেই সমস্ত জায়গা পরিষ্কার করতে হবে। নোটিশ দেওয়া হলো তাদেরকে, অনেকেই শুনলেন না সেই কথা, কারণ তারা চাইছেন যে তাদেরকে পুনর্বাসন না দিয়ে এই কাজ করা যাবে না। কিন্তু সরকার যেহেতু পাওয়ারে, তাদের হাতে যেহেতু ক্ষমতা রয়েছে, তাই 1996-এর 24শে নভেম্বর এই হকার উচ্ছেদ পর্ব চললো। রাতারাতি এক রাতের মধ্যে গোটা এলাকাগুলো সাফ করে দেওয়া হলো, নাম দেওয়া হলো অপারেশন সানশাইন। তো সেই অপারেশন সানশাইনের সময় যেটা হয়, যে তৎকালীন সময়ের কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেস ফর্ম করে রাজ্যের ক্ষমতায় আসেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই হকার উচ্ছেদের তীব্র বিরোধিতা করেছিলেন, এবং সেই সময় তিনি রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। রাস্তায় নেমে এই হকার উচ্ছেদ করা যাবে না সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম একের পর এক আন্দোলন তার সেই সময় ফুটে ওঠে। পরবর্তী সময়ে যেটা হয়, যে বাম সরকার তারা প্রতিশ্রুতি দেয় যে এই সমস্ত হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিছু ক্ষেত্রে ব্যবস্থাও করা হলো, যেমন আমরা জানি যে কসবা নিউ মার্কেট হোক, গালিব স্ট্রিট মার্কেট হোক, বা এই আমাদের গড়িয়াহাটের যে মার্কেট সেটা, বা সন্তোষপুরের যে মার্কেট রয়েছে সেটা, এই ধরনের বেশ কিছু মার্কেট তৈরি করা হয়, যেখানে এই যে হকাররা যারা ফুটপাতে ব্যবসা করতো তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু সমস্যাটা হলো, সেখানে এই দোকানগুলো বেশ কিছু যাওয়ার পরেও এটা হচ্ছিল যে প্রপার প্রচারের অভাবে সাধারণ মানুষ যারা কিনা ফুটপাতে অফিস ফেরতা যাতায়াত করতে করতে জিনিস কিনতে অভ্যস্ত ছিলেন, তারা আর সেই মার্কেটগুলোতে সময় করে যেয়ে উঠতে পারছিলেন না, কারণ তারা তো অন দা গো সেই সমস্ত জিনিসপত্র কিনতেন। এবার যেটা হচ্ছে, যে ওই মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে জিনিস কিনতে গেলে তাদের পক্ষে যেটা সমস্যা হতো, যে হয় বাস মিস হয়ে যেত, নাহলে ট্রেন মিস হয়ে যেত, এই সমস্যাগুলো তাদের হতো। ফলে ওই সমস্ত এলাকাগুলোতে বা ওই মার্কেটগুলোতে বেচা কেনা ভয়ঙ্কর রকমের কমতে শুরু হলো, পেটে টান পড়তে শুরু হলো সেই সমস্ত দোকানদারদের। ফলে আবার যেই কে সেই তারা আবার সেই ফুটপাত দখল করে ব্যবসা শুরু করলো। এবার ধীরে 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 যেটা হয়, যে রাস্তাঘাট আবার অপরিসর হয়ে পড়লো, একই সমস্যা। তবে তখন বাম সরকার নানানভাবে জর্জরিত অন্যান্য আরো 5টা সমস্যা নিয়ে দলে বেনজল ঢুকে পড়েছে, বিদ্রোহ ঘোষণা হয়েছে দলের মধ্যে একাধিক নেতা নেত্রীর তরফে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে 1998 সালে, এবং তার পরবর্তী সময় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই 34 বছরের শাসন, বাম শাসনকে অব্যাহতি দিয়ে রাজ্যের শাসনভার কুক্ষিগত করেন। এবার যেটা হয়, যে তৃণমূল কংগ্রেস তো শাসনভারে চলে এসেছে, সেখানে তারা দিকে দিকে জয় জয়কার, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজের বড় বড় ঘোষণা করছেন। বাস্তবে তা কতটা দেখা গিয়েছিল সেটা প্রশ্নের অবকাশ রাখে, এবং এখন অনেক কিছুই জানা যাচ্ছে যে কতটা কি উন্নয়ন হয়েছিল, কোন জায়গায় কার কি উন্নয়ন হয়েছিল। সব থেকে বড় কথা, সাধারণ মানুষের কতটা হয়েছিল সে ব্যাপারে সবাই জানে, কিন্তু কার এক্স্যাক্টলি উন্নয়ন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে সেটাও সবাই জানে। এবার প্রসঙ্গে ফিরে আসি, যে সেই সময় হকাররা যারা কিনা রাস্তায় বসে হকারি করছেন, বা দোকান, অস্থায়ী দোকান তৈরি করে এই ফুটপাত গুলোকে জবরদখল করে হকারি করছেন,
সেই সমস্ত দোকানদারদের উপরে খুব একটা হাত পড়েনি। এর পেছনে একটা স্পেসিফিক কারণ রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে সেই রাজ্য সরকারের অধীনে বেশ কিছু এই ধরনের সংগঠন, অর্থাৎ এই হকার সংগঠন বা হকার ওয়েলফেয়ার কমিটি, মুক্তামুখী এইসব নামে বেশ কিছু সংগঠন তৈরি হয়, যে সংগঠনগুলো চালাতো বিভিন্ন এলাকার বিভিন্ন দাদারা। সেই দাদারা নিজেদের তোলা আদায়ের ফলে কি হতো, তারা তোলা আদায় করতো, ওখান থেকে প্রচুর টাকা তাদের পকেটে ঢুকতো, ফলে এই হকারদেরকে সেভাবে বিরক্ত কেউ আর করেনি তৃণমূল কংগ্রেসের শাসনকালের সময়। শেষের দিকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালের শেষের দিকে অর্থাৎ 2024 সালে তাদের উপরেও প্রেশার আসতে শুরু হয়। কেন না, রাস্তাঘাট এতটা অপরিসর হয়ে যায় এবং তার পাশাপাশি হকারদের ফুটপাতে থেকে এমন লেভেলে দাদাগিরি বেড়ে যায় যে এই ফুটপাতের ওপর দিয়ে আপনি যদি হেঁটে যেতেন কার্যত কোনো সমস্যা, বা আপনি হয়তো জায়গা পাচ্ছেন না হেঁটে যাওয়ার জন্য, একটু দাদা সরে দাঁড়িয়ে ব্যবসাটা করুন বললে পরেই আপনার উপরে এই মানে কি সেই সেরকম রেড়ে করে এই দোকানদারেরা তেড়ে আসতেন। ফলে কারণ তাদের ওই যে বললাম যে বিভিন্ন দাদার কাছে তাদের টিকি বাঁধা রয়েছে, তারাও দাদা, ফলে বড় দাদার কাছে টিকি বাঁধা ছোট দাদারা আপনাকে রেড়ে করে তেড়ে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তাই হকার উচ্ছেদের গল্পটা প্রথম দিক থেকে ছিল না। 2024-এ এসে যখন মানে আর কার্যত এই সমস্যাটার সমাধান করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তখন হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় একাধিক এলাকাতে এই হকার উচ্ছেদ করা হবে। হকার উচ্ছেদ করতে গিয়ে যেটা হয়, সেই সময় আবার অপর একটি রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি, তার নেতা শুভেন্দু অধিকারী, বর্তমানে তিনি সিএম, তিনি নেমে পড়েন আসরে, যে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়লেন যে এই হকারদেরকে উচ্ছেদ করা যাবে না। বামেরা তখন খুব একটা সিনে নেই, কারণ তারা তো শূন্য। তো এবার যেটা হয়েছে যে এই হকার উচ্ছেদ চলাকালীন যেটা হয় সেই সময়, যে এই বিজেপি তারা বিভিন্ন জায়গায় বাধা দেয়, আবার গোটা বিষয়টা ধামাচাপা পড়ে যায়, আবারও চলতে থাকে। 2 বছর কেটে গেছে, কোনো সমস্যার কিছু নেই, বিভিন্ন জায়গায় হকারি চলছে। এবার ফের রাজ্যে পালাবদল, 2026-এ আবার রাজ্যে নতুন পালাবদল হলো, তৃণমূল কংগ্রেসের জগদ্দল পাথরকে সরিয়ে বিজেপি শাসনভারে এসছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, একাধিক উন্নয়নমূলক প্রকল্প, পাশাপাশি তৃণমূলের নেতা নেত্রীদের দুর্নীতির বিভিন্ন পোর্শন টেনে বের করে তাদেরকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করছেন। তাদের ইডি সিবিআই সহ পুলিশ প্রশাসন সিআইডি সবাইকে লাগিয়ে দিয়ে দুর্নীতিমুক্ত রাজ্য করবার একটা চেষ্টা করছেন, খুব ভালো কথা। বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তিনি ইতিমধ্যেই হাতে নিতে শুরু করেছেন, সেটাও না বুঝলাম, খুব ভালো কথা। কিন্তু যে জায়গাতে এসে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো গিয়ে তিনিও আসার পরের থেকেই হকার উচ্ছেদে মন দিয়েছেন। কোথায় কোথায় হকার উচ্ছেদ, প্রথম কথা ট্রেনের স্টেশনগুলোতে হকার উচ্ছেদ, হুড় করে একের পর এক স্টেশন সাফ করে দেওয়া হচ্ছে, তা সে শিয়ালদা স্টেশন হোক বা দমদম স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন হোক বা অন্যান্য স্টেশন, বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ চলছে। স্টেশনের বাইরের অঞ্চলগুলোতেও একদম ধরে ধরে বুলডোজার চালিয়ে সব সাফ করে দেওয়া হচ্ছে। কেন না, ওই আবারও একই বিষয়, উন্নয়ন করতে হবে, এবং উন্নয়ন করতে গেলে কি করতে হবে না, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভালো কথা। কিন্তু এনারাও কি পুনর্বাসনের কোনো আশ্বাস দিয়েছেন? এখনো পর্যন্ত তেমনটা শোনা যায়নি যে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বলে। তারা শুধু একটাই কথা বলছেন যে এই সমস্ত হকার যারা রয়েছে বা এখানে যারা ব্যবসা করছে তারা সমস্ত অবৈধ ব্যবসায়ী এবং অবৈধ হকার, তাই তাদেরকে ভেঙে গুড়িয়ে তুলে দেওয়া হচ্ছে। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, 2-4 দিনের নোটিশ তারা পালন করেন, নোটিশ অনুসারে তারা নিজেরা সরে যায়নি, তাই বুলডোজার দিয়ে সব সরিয়ে দেওয়া হচ্ছে। এবার প্রসঙ্গ আসছে এখানেই যে এখন শুরু হয়েছে আবার বামেরা, যেহেতু একটু তাদের পায়ের তলার মাটি আবার ফিরে পেয়েছেন, তাই বামেরা পথে নেমেছেন, এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করছেন। কংগ্রেসও কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এইখানে কোনো সিনেই দেখা যাচ্ছে না, কারণ তারা নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। ঘরে অলরেডি এমন চারিদিক থেকে ফাটল দেখা দিয়েছে যে ঘরে কোনো কিছুই রাখার আর উপায় নেই, ফলে এই সব বিষয়ে মন দেওয়ার জায়গা কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে নেই। বাম কংগ্রেস এই সময়ে প্রতিবাদটা করছেন। প্রসঙ্গ এটাই যে এই যে বারবার এতক্ষণ ধরে তো না হয় অনেক কথা বললাম, এই হকার উচ্ছেদ কেন হচ্ছে, মানে কারা করছে, বিভিন্ন সরকার তারা পাওয়ারে এসে হকার উচ্ছেদে মন দেয়, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা।
কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেখানে, সেটা হলো গিয়ে এই হকার এত সংখ্যায় কেন বসেছে? প্রত্যেকটা সরকারের সময় এত সংখ্যক হকার কেন এখানে রাস্তাঘাট দখল করে তাদের বসতে হচ্ছে? তার পেছনে সব থেকে বড় কারণ হলো, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রতিটা সরকার যারাই পাওয়ারে এসেছে এই রাজ্যে, তারা প্রত্যেকেই নিজেদের রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক যে মতাদর্শ বা রাজনৈতিক যে চিন্তা ভাবনা, সেগুলোকে নিয়ে তারা ব্যস্ত থেকেছে। মুখে ওয়েলফেয়ারের কথা বহু ক্ষেত্রে বলা হলেও ওয়েলফেয়ারটা এক্স্যাক্টলি কতখানি হয়েছে বা কি হয়েছে তার বিভিন্ন সময় বিভিন্ন নমুনা আমরা দেখতে পেয়েছি। ফলে সাধারণ মানুষ কতটা নিজেদেরকে উন্নতির জায়গাতে বা উন্নতির পর্যায়ে পৌঁছে দিতে পেরেছেন, তেমন বিষয় বা সেগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। আর সেখানেই প্রশ্নটা উঠছে যে এই রাজ্যের যারা মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যে সমস্ত ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখেছে, যারা আহ মানে চাকরি বাকরির আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যখন কিছু পাচ্ছে না, তখন দু চারটে টাকা জোগাড় করে একটা ছোট্ট দোকান খুলে তারা হয়তো বসেছে নিজের পেট চালানো বা তার সংসার চালানোর তাগিদে। কারুর বাড়িতে অসুস্থ বাবা মা, কারুর বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই তারা অভাবের তাড়নায়, তারা বিভিন্ন সময় পেটের দায়ে এই দোকানগুলো করতে বাধ্য হয়েছেন। কিছু ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী তারাও এই এর মাঝখানে, যে যেমন রাজনৈতিক দলে হয় যে বেনজল ঢুকে যায়, প্রথম দিকে প্রতিটা রাজনৈতিক দল একাধিক ভালো ভালো প্রকল্প, ভালো ভালো চিন্তা ভাবনা, ভালো ভালো উন্নয়নের গল্প নিয়ে সামনে আসে, তারপরে বেনজল ঢুকে গিয়ে গোটা বিষয় শেষ হয়ে যায়। ঠিক সেরকমই এক্ষেত্রেও বেশ কিছু বেনজল ঢুকেছিল, এবং সেই বেনজলগুলো তারা এই পরিবেশ পরিস্থিতিকে খারাপ করেছে, এনক্রোচ করেছে বিভিন্ন জায়গায়, এবং তারাই একমাত্র অবৈধ। বাকি যারা রয়েছে তারা কিন্তু সত্যিকারেরই গরিব মানুষ, তারা ব্যবসা, দুটো টাকা রোজগারের জন্য এই ব্যবসাগুলো করছে। তাহলে এই মানুষগুলোর জন্য যদি প্রকৃতপক্ষে বা সঠিকভাবে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, যদি সঠিকভাবে তাদেরকে তাদের দোকান চালানোর ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে তারা কি সত্যি ফুটপাত দখল করে বসে থাকবে? আমার তো মনে হয় না। আপনারা কি ভাবেন সেই বিষয়টা নিয়ে? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ফলো করুন আমাদের চ্যানেলটি, সোশ্যাল মিডিয়াতেও আমাদের ফলো করুন। ততদিন ভালো থাকুন।